নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত জানাই ভৌতিক বাংলো ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ ও বিরামখালির কাপালিক। আমাদের গল্পের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। ক্রিয়েটিং এনি ডিজিটাল কপিস অফ দিস কন্টেন্ট that contribute to piracy is a crime. Support creativity. Share love, not piracy. আমার গায়ে হাত। আচ্ছা, মাধব ঘোষ এইবার দেখবে তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করবো কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম সেই মাধব ঘোষের বাড়িতে। এইবার বুঝবে কাকে সে অপমান করেছিল। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভৌতিক বাংলো ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি। ভূত, গোয়েন্দা, অলৌকিক প্রভৃতি। ভূতের গল্পে আমরা অনেক সময় দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি এর উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলিকে ব্যবহার করে থাকেন। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব ভৌতিক বাংলোর শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলিকে গ্রহণ করবেন। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 15ই অক্টোবর ব্যারাকপুরে। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা কাজল, তৃতীয় পুরুষ, কক্ষপথ ইত্যাদি। আমার গলার হার খুলে নে ওগো ললিতে, আমার গলার হার খুলে নে ওগো ললিতে। এখন শুরু হচ্ছে তারানাথ ও বিরামখালির কাপালিক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাসও দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানালার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনা, কথাটা সত্যি। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, ঠিক এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদা মাখা রবারের পাম্প ছাড়তে ছাড়তে সে হেসে বলল, ওহে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? বললাম, যে অশ্ব নেই তা তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছ, একেবারে মিয়ানো দিন, তাই না? কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক গলিয়ে নাও, চলো তারনাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা আজব গল্প তো শোনা যাবে।
এমন দিনে তো উদ্ঘট গল্পই জমে। তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললাম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললাম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং পাসিং শো কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকুই তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মডলেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বলল, কাকা বাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? রোজ রোজই আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তাপোষে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, বসো বসো, আগে জমিয়ে বসো, কি খাবে বলো? ও চারি, চারিমা, এদিকে সন্ধিকে একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, চট করে তেল কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয় দেখি, পরে চা দিস মা। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি আর গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বললে, অমনি বলে বসলেন, বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলায় এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললাম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেইছি, ওসব খুব নিম্ন শ্রেণীর ভেলকি। ও সব করায় গুরুদেবের বারণ ছিল, তবে করিনি কি, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কোনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান সব, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি সত্যি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বললে, নিশ্চয়ই, সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা দাঁড় কাকের বাঁ দিকের ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলেই তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বললে, বীজ মন্ত্রটি ঠিক কি? তারানাথ বলল, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জপজপে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললাম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞাসা করলো, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি কিছু? তারানাথ বললে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন।
জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললাম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? হ্যাঁ, বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ, এই তক্ত বসেই রাখ। নাও, চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলো। আমার বয়স তখন 22 বা 23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব কিছু দিয়ে আসতো। বউঝিরা বায়না করতো মাদুলি চাবিজের জন্য। সাধুজি কিন্তু কোনো ভরং দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারোর কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার যেন কেমন একটা আকর্ষণ জন্মাল। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বললে, এদিকে এসে বস। আমি সাধুর সামনে ধুনির একপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে, তাই না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারেই তোকে থাকতে হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন যে? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে তারপর তোকে ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কিছু বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভিতর তো খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কিরকম বিপদ, কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে।
আমি চমকে পিছনের দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেই তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কখনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ সময় লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে কিছুটা শক্তি দিলাম তোকে। যা, ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুঁচকে বলল, ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো সাধুজি? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে আমি সাবধান করে দেব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় যেন চলে গেছে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বের হয়ে পড়তে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরে ভাব পেয়ে বসেছে। আরও কিছুদিন এভাবে কাটার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এই জন্য সারাদিন প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্থ হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত, সেখানে বসেই রাঁধতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার জন্যে। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কীরকম ছিল? তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হয় না, সবই তো গ্রামে উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হয় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলেছিল,
আমরা ঠকেছি। আর একটু দরাদরি করলেই 8 আনার ভেতরেই ওটা পাওয়া যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনেছ? আমার বাবার খায়ে হিসেবে 10টা গাঁয়ের মধ্যে নাম ডাকছিল। সে গল্প বলবো এখন, পরে একদিন। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক। তারানাথ বলতে শুরু করলো। এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাবার খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কোথায়? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন জনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালখানে গরু সাজালে ধোঁয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এসে বলল, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকার সুবিধা হবে কি? আমি ব্রাহ্মণ। লোকটা ব্যস্ত হয়ে বলল, আসুন আসুন। আমাকে নিয়ে দাওয়াতে বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোকটা বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল আমার সামনে। বসে গল্প করে, আর একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাব। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তাটা বড়ই সুন্দর। এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টো চাল দিতে পারছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি আবার সমান হয় না। এই তো দিন 7 আগে আমার বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালোই ছিল। শুনুন না কাণ্ড। এইটি গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই। বললাম, থাকুন না। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলাম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, ওই মোটা বইতের গোছা, দেখে কিছু বোঝার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপুর করে তামাকের গুল ঝেড়ে কলকেটি একপাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাবার সময় আমাকে বলল, কাল যে মেয়েটা রান্না জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল, সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব।
ওর শরীরে ভৈরবী চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললাম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কম করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ এসে বলল, আর তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা হয় না। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার এসবের কি দরকার ছিল? আগে খান ওটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চাইছিল না কিছুতেই। আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বেরোইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে এলাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যা ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রান্তরের মধ্যে দিয়ে একটি ছোট্ট কি নদী তিত্তির করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা আর কলসি এইসব পড়ে আছে। কিশোরী বলল, ওই ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলা আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্ব লোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারিদিক তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চায়? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পিছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্নে বর্ধিত দাড়ি গোঁফের জঙ্গল। লম্বায় আমার থেকে হাতখানেক হবে বেশি, পরনে রক্তাম্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানলাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাবি? কোথাও না মানে? ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পিছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুবড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না,
অসুবিধা আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুবড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। এই নে খা। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হওয়ার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলায় সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনা চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাফড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটা অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য বাড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি না কদিন, ভালো না লাগলে কেটে পড়ায় বাঁধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা সাধুজি? সে আছে, সময় হলেই জানবি। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে, 2-4 দিন কেটেও গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কী সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ পুজো আর জপ তপ করে। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালি। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। ঝুবড়ি থেকে ছুরি এনে চড়াইটার পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুবড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটি রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরায় মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে সাধুজি? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখবন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে, এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে, নাও ধরো। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর হাত থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ বুঝলে, দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরেও যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায় যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। সাধু হেসে উঠে বলল, বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়া যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিস, চেষ্টা করলে তুইও পারবি। আগে কি সেই উপায়? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটি মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা হোক কিছু সঙ্গে খাইয়ে দিতে পারলে
সেই লোক কুকুরের মতো তোর পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবি। সাধু ঝুবড়ি থেকে একটা শুকনো অসত্য পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকে আমার কাছে। তুই আমার কাছে থেকে যা, সব কিছু তোকে শিখিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুধু একটা মানুষের মূর্তি। একদিন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই দিয়ে কি হবে? সাধুজি রহস্যময় ভাবে হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছু বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরও ৩-৪ দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুঁটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে কাছে বসলো। বলল, তুই প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করিস? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলোতে আমাদের প্রাণ বাঁচে, এগুলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো হলো সংহার শক্তি। এছাড়াও নানা রকমের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ করতে না পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা, বুঝলি? সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোকে বেতাল জাগানোর পদ্ধতি শেখাবো। তুই ভয় পাবি না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ। তারপর জিনিসপত্র পোঁটলা করে পালাবো কিনা সেই চিন্তা করতে লাগল। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী বলল, হ্যাঁ, ঠিক তাই। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতল মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটা দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুবড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভিতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটে নিয়ে মদে মেশালো। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি কর। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতেই সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পূজা করল। তারপর তামার কুসায় গাওয়া ঘি, একটা জবা ফুল
আর কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে চারিদিক ভরে উঠল। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়ার অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। মূর্তিটিকে খুব পরিষ্কার যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে যায়। বিশাল স্থল রাত্রিরের অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলি এই বেতাল। আমি বললাম, কোথায় গেল ও? সাধু এসে বলল, এদিকে সরে আয়। আমি আসল কথাটা এতদিন তোকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল খানেক দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালে কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? তা বটে। সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চেয়েছিলাম। মাধব তো দিলই না, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমাকে ঘাড় ধাক্কা দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবে তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম সেই মাধব ঘোষের বাড়িতে। এইবার বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে সাধুজি মাধব ঘোষের? আজ তার নিজের কিছু ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতালের মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছিস, পড়ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়িতে। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠানে কি আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস মৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা থেকে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেগড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করেছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। এখানে প্রতিহিংসা সাধনের নরহত্যা হচ্ছে। মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই আর কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হন করে হেঁটে সেই রাত্রিরে রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরে নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা কেমন যেন ঝিমিয়ে আছে।
ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে এসে কি করে গেছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, ও মাধব, বাড়ি আছো কি? ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, ও আপনি এসেছেন? আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছেন আপনাকে। আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মারা গেল ঠাকুরমশাই। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে মাধব? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি, গরু মারা গেল কি করে? কি করে বলি বলুন দেখিনি ঠাকুরমশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাবার আগেই মুঙ্গলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুখলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর্তির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারল না। আজ সকালে মারা গেল গরু দুটো। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুরমশাই। ব্রাহ্মণ মানুষ আপনি, ভিটেই বাস করলে আমার ভয় কিছুটা কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার আর কি করার আছে বলো তো? আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলাহারের আয়োজন করে দিয়েছে। ফলার করে আমার একটু বাগান যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগান সারলাম। গড় থেকে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কীরকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে পড়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎ আমার বুকে যেন হিম একটা স্রোত বয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার ঠিক বুঝতে পারলাম না। তাড়াতাড়ি ফেরার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আরেকটু হলে বোধহয় ভয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু। তিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমায় আজ চরম বিপদ আসছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু মিলিয়ে গেলেন। আমি আর অন্ধকারে দাঁড়িয়ে না থেকে ফিরে এলাম। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই ভীষণ বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কোনো কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ এই বাড়ি চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক ঘটি জল এনে দাও। মাধবের মুখ শুকিয়ে আরও ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের।
কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারিদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া দাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরেই থাকবো, বাড়ির সবাই শুয়েছে তো? আজ্ঞে ঠাকুরমশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, এই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে, এই যে খাটের পায়ের কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভিতরে খাটে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভিতরে এক বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, হাওয়া এলো কোথা থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানালা দরজা ধরাম ধরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার, বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার। বারবার অদৃশ্য কিসে বাঁধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছগুলো পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাটাও হঠাৎ থেমে গেছে। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গেছে। আমি সকালেই বিদায় নিতে চেয়েছিলাম। মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা আপনাকে থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন। পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলুম, কোথায় চলেছ বাপু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে, জানেন তো, সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে দিয়েছে উল্টো দিকে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ নয়। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল বেতাল বাঁধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছে করছিল, পরে সে ইচ্ছা দমন করি। মনে মনে আমাদের গাঁয়ে দেখা সৌম্য সাধুটিকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললে, কীরকম শুনলে তাহলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, গল্পটা বিশ্বাস হলো?
সে কথার জবাব না দিয়ে কিশোরী বলে উঠল, দিনটা তো ভালো কাটলো।